অভয়ের নাম মুখে বলার জন্য তিনি তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হাইকোর্টের পর্যবেক্ষণ বলছে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে। দেখুন, আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে আজকে যেভাবে আমি জানি না যে আমাদের যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রয় তিনি যেভাবে বললেন সেদিনকে, এবং আমরা আমি প্রথম দিন থেকে ছিলাম 9th অগস্ট। বিনীত গোয়েলের যে অ্যাকশন, বিনীত গোয়েলের যে দ্য ওয়ার্কিং মেথড, যেভাবে উনি সেদিনকে বডি প্রিজার্ভ না করা বা সন্ধ্যে 6টার পরে পোস্টমর্টম করা, পুরো জিনিসটা যেভাবে উনি হ্যান্ডেল করেছেন, আমরা বারবার বলেছি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হোক। এবং সঞ্জয় রায় যেরকম মুখ খুলে সেদিনকে বললেন যে আমাকে ফাঁসানোর পিছনে বিনীত গোয়েল, সেরকম হু নোজ বিনীত গোয়েলকে অ্যারেস্ট করলে উনি আরো বড় বড় কারোর নাম বলবেন, হয়তো মুখ্যমন্ত্রীর নাম বলবেন, কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে প্রথম থেকে বলে এসেছেন যে আর কেউ ইনভলভ নেই, শুধু সঞ্জয় রায় ইনভলভ। আমরা বারবার সিবিআইকে বলেছি, সিবিআই দেখুন এই বিষয়টা। তিলোত্তমার যে সুদীপ্ত রায় চিঠি দিয়েছে, সেই চিঠিতে প্রথমে 18 তারিখ সুদীপ্ত রায় যে চিঠি দেন সেখানে 9-10 তারিখে বৈঠকের কথা বলা হয়েছে। তারপরে 19শে নভেম্বরের চিঠিতে এই যে 9 এবং 10ই আগস্টের অংশটাই মুছে ফেলা হয়েছে। মানে তৃণমূল কোথাও কি 9-10টাকে ভুলতে চাইছে বা ভোলাতে চাইছে? এরা তো সবাই ইনভলভ, ভোলাতে তো চাইবেই। আজকে সেই রাত্রে কি হয়েছিল আমার মনে হয় সুদীপ্ত রায়কে ইন্টারোগেশন করলে অনেকটাই জানা যাবে। সেই রাত্রে কি হয়েছিল ডক্টর নির্মল মাঝিকে ইন্টারোগেশন করলে নিশ্চয়ই জানা যাবে, কারণ সকাল সকাল নির্মল মাঝি ওখানে কয়েক ঘন্টা বসেছিল কেন? নির্মল মাঝি ওইখানে পৌঁছে গেছিলেন কেন? এবং আমাদের শান্তনু সেন যে কথাগুলো বলেছেন তাকেও ইন্টারোগেট করা হোক, বিকজ তিনি ডাক্তার এবং তিনি এই কমিউনিটির সাথে অনেকদিন ধরে ইনভলভ। সুতরাং ইন্টারোগেশন করে এদের ভেতরকার হচ্ছে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব, সমস্ত হচ্ছে ভাগ বাটোয়ারার ব্যাপার, সেটা নিয়েই ঝামেলা। কিন্তু ইন্টারোগেশন করলে আমার মনে হয় যে সুদীপ্ত বাবুই বলুন কি শান্তনু সেন বলুন কি নির্মল মাঝি বলুন বা আর যারা ওই নর্থ বেঙ্গল লবি এইসব যেগুলো আমরা শুনেছি, তাদেরকে ইন্টারোগেশন করলে হয়তো সত্যিটা বেরোবে। কিন্তু আমরা এখনো সেই আশাতে রয়েছি যে অভয়ের বাবা মা বিচার পাবে। দেখুন, আমি এখনো ভিতরের পুরো ডিটেলস আমি জানি না, আমি খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গে আমাদের এমএলএরা ওখানে গেছেন, আমাদের এলওপিকেও জানানো হয়েছে, আমাদের লিগাল সেলও গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আজকে আমাদের এমএলএ, বিজেপির এমএলএ অম্বিকা দা, উনি একজন সুপ্রিম কোর্টের লয়ার। আজকে আদালতের নির্দেশ আছে যে সেখানে ওইটি করা যাবে না, কোনো ডাস্টবিন বোধহয়। তাহলে আদালতের নির্দেশে কাজটা কয়েকদিন বন্ধ ছিল, আজকে সকাল থেকে আবার কাজটা মানে আদালতের রায়কে অমান্য করে আবার করে কাজটা করা শুরু হয়েছে। এবং সেটা যখন প্রতিবাদ করতে যান আমাদের অম্বিকা দা, তখন পুলিশের ড্রাফট গ্রামের মহিলাদেরকে মারে, সেখানকার ভাইদেরকে মারে এবং অম্বিকাদাকে অ্যারেস্ট করা হয়েছে। তার মানে কি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি সরকার থাকবেন ততদিন তারা আইন মানে আদালতের রায়কে মানবেন না। আগেও আমরা দেখেছি আদালতের ছোট ছোট বিষয় আদালত রায় দেয়, পুলিশ অ্যাকশন নেয় না। আদালতের রায়কে অমান্য করার এই ওডাসিটি মুখ্যমন্ত্রী আপনাকে কে দিয়েছে? মানে বিচারপতিকে হেকেল করা হচ্ছে, তার বাড়ির সামনে পোস্টার পড়ে গেল, সিসিটিভি ক্যামেরাতে দেখা গেল কারা পোস্টার ফেললো, কিন্তু আজ অব্দি সেই বিচারপতিকে যারা হেকেল করলো তাদেরকে ধরা হলো না। সুতরাং বুঝতেই পারছেন যে আজকে পশ্চিমবঙ্গ কিভাবে চলছে আর কিভাবে এই মিসক্রিয়েন্স, দুষ্কৃতি, যারা তৃণমূলের শুধু মানে সমর্থক কর্মী হলেই হলো, আপনি যে কোনো দোষ করেন আপনার কোনো শাস্তি হবে। মোদিজির মতো যে আমার কাজ আছে, এই কাজ দিয়ে মানুষ বুঝবে। উনি কোনো কাজ করেননি, তাই ওনাকে এই ধরনের নোংরা ধর্মের রাজনীতি করে ওনাকে এগুলো করতে হবে। বাট থ্যাঙ্কস টু আইপিএস হুমায়ুন কবির, যে অন্তত আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে আপনি যেহেতু শিক্ষিত, আপনি এটা রিয়েলাইজ করেছেন যে আজকে মুসলমান ভাই বোনেদের শুধু ব্যবহার করে চলেছেন এই মুখ্যমন্ত্রী, তাদের জন্য কোনো কিছু করেননি। একটা বিষয় করেই দেখা যাবে 2026-এ তৃণমূল কংগ্রেস খুব ভালো জায়গায় এগিয়ে যাবে, এই নেতারা সবাই একসঙ্গে তৃণমূলকে জেতাবে। দেখুন, আসলে এই যে সমস্ত
যে স্টেটমেন্টগুলো আমরা শুনতে পাচ্ছি, জনাব ফিরহাদ হাকিম বললেন এনাফ ইজ এনাফ পুলিশকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সৌগতবাবু বলছেন, এবং আজকে আমার মনে হয় তারা খুব চেষ্টা করছেন বাংলার মানুষকে নতুনভাবে কনফিউজ করা, বিভ্রান্ত করা। কারণ বাংলার মানুষ মাথায় ঢুকিয়ে নিয়েছে যে এই সরকারকে পরিবর্তন করতে হবে, এবং নতুনভাবে এই ধরনের কথাগুলো বলা যে আজকে 13 বছর যে সরকার সিপিএম পথে নেমেছে এবং তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছে, যেহেতু সিবিআই যে মামলা হাতে নিয়েছিল সেদিন থেকে 100 দিন পার হয়ে গিয়েছে। দেখুন, তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে, এবং আমরাও চাই যে সিবিআই বিচার দিক, যে কারণে এখনো অবধি এই ব্যাচটা পড়ে রেখেছি যে ভোট জাস্টিস ফর অভয়া, এই আশাতে যে আমরা বিচার পাব। কিন্তু এই বিষয়টিও দেখার আছে, যেটা প্রথম থেকে বলে এসেছি, যে যারা যারা এই সেদিনকে রাতের যে প্রমাণগুলো লোপাট করে দিল, তাদের এগেনস্টে কিন্তু সিপিএম, সেই মুখ্যমন্ত্রী বা যারা যারা ইনভলভ, তাদের এগেনস্টে কিন্তু সিপিএম প্রতিবাদ করলো না। বা সেই ডাক্তারদেরও আমরা সেদিনকে দেখলাম যে আমরা যারা সেই রাত থেকে যুদ্ধ করে এসেছি, লড়াই করেছি, আমাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, কিন্তু মুখ্যমন্ত্রী যে থ্রেড কালচারের মাথা, যে পশ্চিমবঙ্গে থ্রেড কালচারের ইনোভেটর, যে শুরু করেছে, যে কন্টিনিউয়াসলি করে চলেছে, যার জন্য আজকে এই পুরো কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, প্রমাণ লোপাট হয়েছে, ওই সিপিএম তো একবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে কথা বললো না। সিজিও কমপ্লেক্স ঘেরাও করতেই পারেন, কিন্তু যার নেতৃত্বে আজকে সমস্ত প্রমাণ লোপাট হলো, কি লুমিনল না কি বলে, লুমিনল টেস্ট, যে রক্তের দাগটা একটা কোনো কেমিক্যাল দিলে ফুটে ওঠে, সেইটুকুও নাকি কোথাও রক্ত দেখা যায়নি। এত নিটলি, এত ক্লিনলি পুরো প্রমাণকে লোপাট করে দেওয়া হয়েছে। তারপরেও সিপিএম একটা কথা, একটা প্রতিবাদ, যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটা বললেন না কেন? কারণ এইটাই যে মুখ্যমন্ত্রীর বা টিএমসির বি টিম হয়ে কাজ করছে সিপিএম। তারা ওই সিজিও কমপ্লেক্স ঘেরাও করবে, তো তারা কখনোই বলবে না যে না, মুখ্যমন্ত্রীর পদত্যাগটা দরকার।